বিদেশ থেকে সদ্য ফিরেছি, প্রায় মাসখানেক হলো। সে দেশে চাকরি বাকরির সব পাট চুকিয়ে একেবারেই এসেছি। এবার ভাবছি নিজের দেশে কিছু একটা করব। তাই আমরা ক্লোজ ফ্রেন্ডরা মিলে কি করা যায় সে নিয়ে আলোচনায় বসেছি। সব শুনে সুশোভন বললে, তুই নিজের একটা স্টার্ট আপ করছিস না কেন? তুই হবি ওনার, তোর আন্ডারে নতুন নতুন ছেলেপিলেরা সব কাজ করবে। স্টার্ট আপ? না না, সেসবে ঝামেলা আছে। এত লোকের দায়িত্ব আমি একা নিতে পারবো না। ইনভেস্টই যখন করতে চাইছিস তখন শেয়ারেই ইনভেস্ট কর না। মিউচুয়াল ফান্ড আছে, আমি বলছি শোন, কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই ভালো রিটার্ন পাবি। পায়েল মাথা নাড়িয়ে বলল, ওইসব শেয়ার টেয়ার ফাটকাবাজি ছাড়। তুই যখন বিজনেসই করতে চাইছিস তখন তোদের ফ্যামিলি বিজনেস কি দোষ করলো? ওই নবদিগন্ত ট্রাভেলার্সে মাথা খারাপ নাকি? আমি একটা বড় কিছু করতে চাইছি। বুঝতে পেরেছি, তুই নিজে থেকে কিছু একটা করতে চাইছিস। দাঁড়া, আর একটু ভাবতে দে। হঠাৎ দেখলাম উল্টো দিকে রাস্তায় কালো রঙের বেশ দামি একটা গাড়ি থামলো। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো ওই 27-28 বছর বয়সী একটি ছেলে। গায়ে দামি জামা, চোখে সানগ্লাস, গলায় সোনার চেন। এই ছেলেটা কে রে? কেমন যেন কৌশিকের মতো দেখতে লাগছে না? কৌশিকের মতো দেখতে লাগছে কি বলছিস? ও তো কৌশিকই। কি বলছিস? আগে তো ঘাড় তুলে চোখের দিকে তাকিয়ে অবধি কথা বলতে পারতো না, এখন এত স্টাইল বেড়ে গেল কিভাবে? শুধু দেখলে হবে ভাই, খরচা আছে। সেসব চাকরি ছেড়ে এখন কলকাতায় প্রমোটারি করছে, 2 হাতে টাকা পেয়েছি। কি কি পেয়েছিস? আমি ঠিক করে নিয়েছি কি করব। কি করবি? প্রমোটিং। প্রমোটিং? জানিস ওতে কত ঝক্কি, ওসব দিকে না যাওয়াই ভালো। আরে কি বলছিস ভাই, সেই ছোটবেলা থেকে মনে মনে ভেবেছিলাম এমন কিছু একটা করব যাতে লোকের বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করতে পারি। প্রমোটিং করতে অনেক টাকার প্রয়োজন, তাই ইচ্ছে থাকলেও করতে পারিনি। প্রমোটিং করব বললেই তো হলো না। এই ব্যবসায় নামতে গেলে সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হলো একটা ভালো প্লট। গোটা বেলতলি ঘুরে ফেললাম, কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম সিঁথির মোড়ের কাছে গঙ্গার ধারে একটা ভালো প্লট আছে। শোনা মাত্রই ছুটলুম। দেখে মনে হলো বাড়িটা অনেক পুরনো, জায়গায় জায়গায় প্লাস্টার খসে গিয়ে ইট বেরিয়ে এসছে। বাড়ির সামনে উপচে পড়ছে আগাছার জঙ্গল। কি ব্যাপার ভাই, এখানে দাঁড়িয়ে কি দেখছেন? অ্যাকচুয়ালি এই বাড়িটার যে মালিক, আমি তার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। এখন এসে দেখছি বাড়িটা তালা বন্ধ, ফোনেও পাচ্ছি না তাদের। ও আসলে ওনারা তো অনেক দিন হলো এখান থেকে চলে গেছেন, তাই ফোন নাম্বারও বদলে গেছে মনে হয়। ও আসলে আমি বিজয়বাবুর ছাত্র, আমি একটা প্লটের খোঁজ করছিলাম। তখন উনিই বলেছিলেন এখানে একজন মাস্টার থাকে, তো তারা হয়তো বিক্রি করবে। ও তবে আমার মনে হয় উনি জানেন না ব্যাপারটা। মানে আগে এ বাড়িতে উনি, ওনার স্ত্রী আর মেয়ে থাকতেন বেশ কিছুদিন হলো, তাও 2-3 বছর ওনারা এই বাড়ি ছেড়ে চলে গেছেন। আচমকাই একদিন দেখলাম ওনারা বাড়ি ছেড়ে দিয়েছেন, তাই আমার মনে হয় কারোর কাছেই আপনি ওনাদের খোঁজ পাবেন না। আচ্ছা, আপনি কি এটা বলতে পারেন যে বাড়িটা কি এখনো ওনাদের নামই আছে? দেখুন, এই জমি নিলে কিন্তু আপনি বিপদে পড়বেন, এইটুকু বলতে পারি। মানে আমার সাবধান করার কথা আমি সাবধান করে দিলাম, এবার বাকিটা আপনার ব্যাপার। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আরে শুনুন শুনুন, আরে শুনুন। এরপর ভদ্রমহিলা আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না সেখানে। ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে নিজের একটা কাজ শুরু করতে পারবো, কিছুই শুরু হলো না। অগত্যা ঘরে বসে মুড়ি চুবোচ্ছি। ঠিক এমন সময় দরজায় বেল বাজলো। দরজা খুলতেই দেখি কৌশিক দাঁড়িয়ে আছে। নমস্কার রক্তিমদা, আমায় চিনতে পারছো? আমি কৌশিক। কৌশিক, আয় আয়, ভিতরে আয়। কেমন আছো বলো? শুনলাম এখানে এসে কাজ শুরু করবে ভাবছো। হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে ছিল রে। আজ শুনলাম তুমি ওই নিখিলবাবুর বাড়ি গিয়েছিলে। হ্যাঁ, শুনেছিলাম উনি বাড়িটা বিক্রি করবেন। গঙ্গার ধারে বাড়ি, প্লটটাও বেশ পছন্দের, কিন্তু গিয়ে দেখলাম ওনারা সেই বাড়ি ছেড়ে দিয়েছেন। আমি জানি, সেই জন্যই তো তোমার কাছে এসেছি। ওই জায়গার বর্তমান মালিক এখন আমি। তুই? মানে? মানে উনি যাওয়ার আগে জমিটা আমাকে বেচে দিয়ে গিয়েছিলেন। ওনার হঠাৎ টাকার কিছু প্রয়োজন ছিল। আমিও ভেবে দেখলাম যে মাস্টার মানুষ, বিপদে পড়লে সাহায্য করা তো আমাদের কর্তব্য, তাই ওনার প্রস্তাবে আর না করিনি। আমার সঙ্গে রাতারাতি কথা বলে জমি জায়গা বেচে উনি চলে গেলেন। তুমি চাইলে ওই জমি আমি তোমাকে দিয়ে দিতে পারি। তুই জমিটা আমাকে বিক্রি করবি?
যখন কিনেছিলাম অত তো ভেবে চিন্তে কিনিনি, একজনকে সাহায্য করছি এই ভেবেই, ব্যাস। কিন্তু ভেবে দেখছি এখানে কাজ করা কলকাতার মতন আর প্রফিট দেবে না। তাছাড়া কলকাতা থেকে এখানে বারবার কাজ দেখাশোনা করতে আসা জানোই তো খুবই মুশকিল। তাই ভাবলাম যে যেই দামে কিনেছি সেই দামেই বেচে দিলে ভালো হয়। এই দেখো না, আমি কাগজপত্র নিয়ে এসেছি, তুমি দেখে নাও একবার। এই যে যাকে বলে একেবারে হাতের মধ্যে চাঁদ পাওয়া। হ্যাঁ, সব পেপারই তো ঠিক আছে দেখছি। দরকার হলে তুমি একবার ক্রস চেক করে নিও। আচ্ছা, সে না হয় করিয়ে নেব, কিন্তু ভাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, প্রথম ব্যবসায় নামছি, তাই ওই লামসাম অ্যামাউন্টের টাকা আমার পক্ষে এখনই দেওয়া সম্ভব হবে না। আরে সেসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থেকো। আর দেরি নয়, শুভস্য শীঘ্রম। কথা মতো পরের দিন থেকে এই বিল্ডিং তৈরি করার কাজ শুরু হয়ে গেল। প্রথম দিকে কাজ বেশ ভালোই এগোচ্ছিল। গোল বাঁধলো মাস দুয়েক পর। একদিন সকালে ফ্ল্যাটের কিছু মজুর এসে আমায় ধরলো। বাবু, এ কাজ আমাদের দ্বারা আর হচ্ছে না, আমাদের পাওনা গন্ডা সব মিটিয়ে দেন, আমরা দেশে চলে যাচ্ছি। কেন, কি হয়েছে হঠাৎ? না বাবু, এই রাত বিরেতে ভূতের উৎপাত আর সহ্য হচ্ছে না। ভূতের উৎপাত? কি যাতা বলছো? ঠিকই বলছি বাবু, যখন যা ইট গাছ ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে ভেঙে দিচ্ছে, রাতে ঘুমোতে দিচ্ছে না। ওই পাড়ার সব ছেলে ছোকরার উপর আমরা নজর রেখেছিলাম, কিন্তু এটা ওদের কাজ নয় বাবু। আচ্ছা আচ্ছা, আপনারা এখন যান, আমি আজই কিছু একটা ব্যবস্থা করছি। রাতের বেলায় কাউকে কিছু না জানিয়ে চলে এলাম সাইটে। মিস্ত্রিরা ওই দোতলার ঘরের ভিতরেই থাকে। সিঁড়িতে আলোর ব্যবস্থা এখনো করা হয়নি। অন্ধকার সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠে যা দেখলাম তা একেবারে অকল্পনীয়। দোতলা একেবারে ফাঁকা, শুনশান। হতভম্ব হয়ে গেলাম, ওরা গেল কোথায়? ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করেই যাই। আশপাশে কিছু না দেখতে পেয়ে সিঁড়িতেই বসে পড়লাম। কি জানে কতক্ষণ বসে থাকতে হবে। এদিকে আবার জল তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে। বাবু, এই নিন আপনার জল। হ্যাঁ দাও। রুদ্ধশ্বাসে জলটা গলার্ধকরণ করতেই খেয়াল পড়ল, আরে আমি তো কাউকে জলের জন্য বলিনি। তারপরেই দেখলাম একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর ঠোঁটের কোণে হাসি লেগেছিল। সেই হাসিটা দেখে মনের ভিতরটা কেমন করে উঠল। আমি কৌতূহলী হয়ে ভ্রু কুঁচকে বললাম, আচ্ছা আপনি কি করে জানলেন আমার জল তেষ্টা পেয়েছে কিনা? আর আপনি এত রাতে আপনি থাকেন কোথায়? নাম কি আপনার? আমি আশেপাশেই থাকি, আপনার জল তেষ্টা পেয়েছে দেখে চলে এলাম। কিন্তু আমি তো। এরপর ধীরে ধীরে আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হতে শুরু করলো। তারপর কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমার মনে নেই। হঠাৎ বিকট হাসির শব্দে উঠে বসে দেখি কেউ কোথাও নেই। চারদিকে ফাঁকা মাঠ, শুনশান, ধুধু করছে চারিদিক। আমি কোথায় চলে এলাম? পিছনে ঘুরতেই দেখি তিনটে কাটা মুন্ডু হাওয়ায় ভাসতে ভাসতে এদিকে এগিয়ে আসছে। তিনজনের গলা থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। এদের চেহারা দেখে বোঝা যায় না এরা মানুষ না পিশাচ। কে রে তুই? এত বড় সাহস! বলা নেই কওয়া নেই, এত রাতে আমাদের জায়গায় ঢুকে এসেছিস? আরে এই তো আমাদের জায়গা দখল করে রেখেছে। আমাদের জায়গায় বড় বড় বাড়ি করবে। একে আজ কিছুতেই জ্যান্ত ছেড়ে দেয়া যাবে না। ওদের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? আমাদের মেরেও তোর শান্তি হয়নি। আজ তোকে শেষ করে দেব, শেষ করে দেব। ওই দেখো ওই লোকটা আসছে, ওই লোকটা আসছে। আজ আমাদের মেরেই ফেলবে ওরা। মুন্ডুটা কার কথা বলছে? এক প্রবল ত্রাসে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এরপর আমাকে অবাক করে দিয়ে একটা উজ্জ্বল আলো এসে পড়লো আমার চোখের ওপর। আর তারপর সেই আলোতে তিনটে কাটা মুন্ডু যে কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। সাদা আলোর ভিতর থেকে ভেসে এলো কিছু কলরব। কেউ বা কারা যেন নিজেদের মধ্যে বাদানুবাদ করছে। আপনাদের বলেছিলাম না
এখানে আর একদিনও থাকা যাবে না। আপনারা দেখছি আমার কোনো কথাই শুনছেন না। এবার যা করার আমাকেই করতে হবে মনে হচ্ছে। দেখো কৌশিক, বারবার তোমায় আমি বলেছি আমরা রাজি নই, তারপরেও তুমি যে আমাদের জোর করছো, এটা কিন্তু তুমি খুব অন্যায় করছো। আপনাকে আর কতবার বলতে হবে কৌশিক বাবু, এই বাড়িতে আর আসবেন না? তারপরেও বারবার কেন আসেন আপনি? এরপর সাদা আলোর মধ্যে চেহারাগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। ততক্ষণে ষণ্ডা মতো লোকটা বয়স্ক লোকটা টুটি টিপে ধরেছে। যখন মুখগুলো স্পষ্ট হলো চমকে উঠলাম। কৌশিককে দেখলাম ওই বয়স্ক লোকটার গলা টিপে ধরেছে। সঙ্গের মেয়েটারও মুখ ভীষণ চেনা। হ্যাঁ, এই মেয়েটাই তো কিছুক্ষণ আগে আমাকে জল দিতে এসেছিল। এই বুড়ো, খুব সাহস বেড়েছে না তোর? তুই আমাকে চিনিস না? ভালোই ভালোই বলছি, এই বাড়ি ছেড়ে চলে যা, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। যা করার করে নে, আমি বলে দিলাম আমি বাড়ি কিছুতেই ছাড়বো না। একি এসব কি করছেন আপনি? ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, দোহাই আপনার, ওকে ছেড়ে দিন। আমার দেখা চারদিক কেমন যেন বদলে গেছে এতক্ষণে। মনে হচ্ছে একটা পুরনো বাড়ির ভিতরে থাকা কোনো একটা সোফায় আমি শুয়ে আছি, কিন্তু এখনো আমার হাত পা নাড়াবার শক্তি নেই, এমনকি চিৎকার করারও। এরপর দেখলাম মেয়েটা হাতে করে একটা আঁশ বটি এনে চিৎকার করে বলছে, বাবাকে এক্ষুনি ছেড়ে দে, নয়তো আজ তোর একদিন কি আমার একদিন। শিউলি, কি করছিস মা? কি করছিস? ওটা নামিয়ে রাখ, কেলেঙ্কারি কাণ্ড বাঁধাবি দেখছি। তুমি চুপ করো মা, আজ এই শয়তানটাকে আমি খুন করেই ছাড়বো। আমাকে খুন করবি? হ্যাঁ, আমাকে খুন করবি? তোর এত বড় সাহস! এই নে দেখ। দেখলাম কৌশিক মেয়েটার হাত থেকে পলকে বটিটাকে ছিনিয়ে নিয়ে বসিয়ে দিল মেয়েটার গলায়। মুহূর্তের মধ্যে মেয়েটা যন্ত্রণায় ছটফট করতে করতে লুটিয়ে পড়লো মেঝেতে। কি নৃশংস কাণ্ড! কাটা জায়গা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এসে মাটি ভিজিয়ে দিচ্ছে। মেয়েটির বাবা মা ছুটে এলো মেয়েটির দিকে। কি হয়ে গেল? কি হয়ে গেল? সর্বনাশ! শিউলি, শিউলি মা, তোকে আমি ছাড়বো না শয়তান। আমি তোকে পুলিশে দেব, পুলিশে দেব। কিভাবে দিবি? তোরা নিজেরা আগে জ্যান্ত থাকবি, তবেই তো না? তোদের সবাইকে শেষ করব। আমি দেখলাম লোকটা হাসতে হাসতে বটির কোপ মারছে মেয়েটার মা আর বাবার গলায়। সঙ্গে সঙ্গে ওরা লুটিয়ে পড়লো মেঝেতে। না না, ডেড বডিগুলো এইভাবে এখানে ফেলে রাখলে চলবে না। না, লোকে জানাজানি হওয়ার আগেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপর লাশগুলোকে টানতে টানতে আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল কৌশিক। সারা মেঝেতে রক্তে মাখামাখি। চোখের সামনে ধোঁয়া কেটে গিয়ে সবকিছু পরিষ্কার হয়ে গেল। এরপর সব অন্ধকার। যা দেখলাম তা বিভৎস ভূতের গল্পকেও হার মানায়। এরপরে অন্ধকারে তারস্বরে বেশ কিছু চিৎকার শুনতে পেলাম। বাবু জল খাবেন? জল দিবি কি? ওকে বিষ দে, ওকে কিছুতেই ছাড়া যাবে না। আমাদের বাড়ি থেকে আমাদের সরিয়ে বাড়ি তুলবে, দেখি আজ কার ঘাড়ে কটা মাথা। এসব কি বলছে ওরা? না না, এভাবে এখানে পড়ে থাকতে আমি পারবো না, পালাতে আমাকে হবেই। আমি সুযোগ বুঝে ছুটতে শুরু করলাম। প্রাণপণে ছুটছি ছুটছি ছুটছি। দাদা, আপনি এখানে কিভাবে এলেন? চোখ খুলে তাকিয়ে দেখি কাল যাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম সেই মিস্ত্রিরা আমার উপরে ঝুঁকে পড়েছে। কি হয়েছে দাদা? শরীর খারাপ? কাল রাতে আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমাদের খুঁজে পাইনি। আসলে সারাদিন খাটাখাটনির পর আমরা তেতলার ছাদে ওই একটু আধটু ছিলিম টানছিলাম, তাই হয়তো আমাদের দেখতে পাননি। কিন্তু আপনি এখানে কি করছেন? আমি এসেছিলাম তোমাদের। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখি বরুণ ফোন করেছে। হ্যালো হ্যালো ভাই, কোথায় আছিস তুই? কেন, কি হয়েছে? খবরটা শুনিসনি? কি খবর? কাল রাতে কৌশিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম স্পট ডেড। কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।
তার মানে তারা আমার বদলে তাদের আসল অপরাধীকে শেষ অবধি খুঁজে পেয়ে তাদের প্রতিহিংসা চরিতার্থ করেছে। মনে পড়ল আমারও যে অনেক কাজ বাকি আছে। মাটি খুঁড়ে মৃতদেহগুলি উদ্ধার করে তাদের মুক্তির ব্যবস্থা করলাম। তারপর আবার আবাসনের কাজে হাত লাগালাম। এরপর আর কোনো প্রতিবন্ধকতা আসেনি। দেখতে দেখতে চোখের সামনে আমার স্বপ্ন আকার পেল। আর এই আবাসনের থেকে প্রাপ্ত সমস্ত মুনাফার সম্পূর্ণটাই ট্রাস্টে দান করলাম, যাতে সেই টাকায় কিছু মানুষের অন্তত মাথার ছাদ পাকা হয়।